ঘড়িতে এখন রাত 10টা বেজে 10 মিনিট, যেটা জানান দিচ্ছে প্রিয়ন্তী নিখোঁজ হওয়ার প্রায় ঘন্টা তিনেক পেরিয়েছে। বরাবরের মতো সময় নিজ গতিতে অতিবাহিত হলেও সময়টা যেন থমকে রয়েছে চৌধুরী ভিলার আঙিনা জুড়ে। বাড়ির সকল সদস্য তখনও ঠায় বসে রয়েছে পূর্বের ন্যায়। সিঁড়ির গোড়া থেকে নব চৌধুরীকে সরিয়ে আনতে পারলেও মেঝে থেকে এক চুলও নড়াতে পারেনি নওশেদ ও নূর চৌধুরীকে। তারা যেন মূর্তি বনে গিয়েছে। দুজনেই নিষ্পলক তাকিয়ে রয়েছে মেঝের শুভ্র রঙা টাইলসের দিকে। তাদেরকে উঠাতে না পেরে হাল ছেড়ে দিয়ে তাদের ন্যায় মেঝেতে বসে পড়ে মিহি, মিহা আর সারা। তাদের চোখ শুষ্ক, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়েছে বহুক্ষণ আগেই। তবে এই দুটো মানুষকে ছেড়ে তারা সরে যায়নি। চারপাশ থেকে ঘিরে রেখেছে ভাঙা হৃদয় নিয়ে। সকলে নীরব ভঙ্গিতে বসে থাকলেও স্থির নেই প্রান্ত। সে ড্রয়িং রুমে এ মাথা ও মাথা পায়চারি করছে আর বারবার প্রিয়ন্তীর খোঁজ লাগাচ্ছে বিভিন্ন থানা আর মেডিকেল হসপিটালগুলোতে। কিন্তু এত জায়গায় খোঁজ করার পরও প্রিয়ন্তীর কোনো হদিশ না পেয়ে প্রান্ত উত্তেজিত হয়ে ওঠে। পারুল চুপসে যায়। ওনার মাথা মুখে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠতেই ক্লান্ত ভঙ্গিতে বাড়ি প্রবেশ করে সৌহার্দ্য। সহসায় উপস্থিত সকলের দৃষ্টি গিয়ে ঢেকে সৌহার্দ্যের বিধ্বস্ত মুখটার উপর। সকলের বুকটা ধক করে ওঠে। সৌহার্দ্যের চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে, সেই সাথে পুরো মুখ জুড়ে বিরাজ করছে লাল আভা। এলোমেলো চুলের সাথে তার নাকের পাঠা ফুলে লাল হয়ে রয়েছে, যেটা প্রমাণ করছে এই লোকটা শুধু বিধ্বস্ত নয়, সঙ্গে অসহায়ও। সৌহার্দ্য ধীর পায়ে এগিয়ে আসে। নব চৌধুরীর কাছাকাছি আসতেই গায়ের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে তার সামনে। মেঝেতে চোখ জোড়া স্থির রেখে শান্ত কণ্ঠে শুধায়, চেরু আমার প্রিয় কোথায়? ওকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন জানো? কোথায় কোথায় না খুঁজেছি ওকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না। বলো না আমার প্রিয় কোথায়, প্লিজ বলো। নব চৌধুরীর বুকটা হু হু করে ওঠে। সে কি বলবে সৌহার্দ্যকে? সে নিজেই তো জানে না প্রিয় কোথায়। সে যদি জানতো প্রিয়ন্তীকে রেখে গেলে সেভাবে হারিয়ে যাবে, তাহলে সে কখনোই প্রিয়ন্তীকে একা রেখে যেত না। প্রয়োজন হলে সঙ্গে করে বেঁধে নিয়ে যেত বাজে মেয়েটাকে। উত্তর না পেয়ে সৌহার্দ্য হুড়মুড়িয়ে উঠে দাঁড়ায়। রাহেলা বেগমকে মুখে আঁচল চেপে কাঁদতে দেখে সহসায় তার পা দুটো চেপে ধরে বসে পড়ে মেঝেতে। দাদির চোখে চোখ রেখে ক্ষীণ স্বরে বলে, দাদি তুমি জিজ্ঞাসা করেছিলে না আমার প্রিয়কে ভালোবাসে কিনা? আমি প্রিয়কে ভালোবাসি দাদি, খুব ভালোবাসি, নিজের চেয়েও বেশি। সৌহার্দ্য থামে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে পুনরায় রাহেলা বেগমের হাত দুটো চেপে ধরে ক্লান্ত ভঙ্গিতে বলে, দাদি প্রিয় তো তোমার কাছেই ছিল, বলো। আমি তো তোমার ভরসাতে ওকে একা রেখে গিয়েছিলাম। ও কোথায় এখন? কোথাও খুঁজে পাচ্ছি না কেন? ওকে এনে দাও না প্লিজ। রাহেলা বেগম হাত দুটো ছাড়িয়ে নেন। পুনরায় মুখে শাড়ির আঁচলখানা চেপে ধরতেই সৌহার্দ্য দিশেহারা হয়ে ওঠে। কেউ জানে না তার প্রিয় কোথায়, তাহলে কে জানে? সৌহার্দ্য আশেপাশে চোখ ঘুরায়। সহসাই দেখতে পায় নওশেদ ও নূর চৌধুরী বসে আছে মেঝেতে। সৌহার্দ্য সেদিকে ছুটে যায়। হাঁটু মুড়ে মেঝেতে বসে উৎকণ্ঠা নিয়ে বলে, বাবা, প্রিয় না তোমার মেয়ে হয়? তুমি না ওকে মেয়ে বলো? তাহলে ওকে দেখে রাখতে পারলে না কেন? আমি তো তোমাদের ব্যবসা অফিস সব সামলাচ্ছি, তোমরা পারলে না আমার ছোট্ট ভুটাকে সামলাতে? আমি আর সময় পাচ্ছি কই, না তো আমি ওকে লুকিয়ে রাখতাম আমার বুকের মধ্যেখানে। নওশেদ চৌধুরী মাথা নুয়ে ফেলে। ছেলের অভিযোগগুলো তার কানে সূচের ন্যায় ফুটছে। তারা কি ছেলেটার সাথে বড্ড অন্যায় করে ফেলছে? প্রিয়কে না পেলে তার এই ছেলেটার কাছে মুখ দেখাবে কি করে? সে তো নিজেই প্রিয়কে বিয়ে করার জন্য ছেলেকে বাবা দিয়েছিল। এখন ছেলের বউটাকেই সামলে রাখতে পারলো না। নওশেদ চৌধুরীকে চুপ করে থাকতে দেখে সৌহার্দ্য ধীর গতিতে উঠে দাঁড়ায়। তার সব কিছু বিষাক্ত লাগছে। তবে সহসায় তার চোখ যায় প্রান্তের দিকে। সৌহার্দ্য ছুটে যায়, প্রান্তকে জড়িয়ে ধরে কন্দনরত অবস্থায় বলে, ভাই, তুমি তো জানো তোমার বোনটা কতখানি বাজে, সারাক্ষণ আমায় নাকে দড়ি দিয়ে ঘোরায়। তুমি ওকে বেঁধে রাখতে পারলে না? বুঝিয়ে বলতে পারলে না আমি ওকে কতটা ভালোবাসি? কেন পারলে না বলো তো? সৌহার্দ্যের প্রশ্নে প্রান্ত মূর্তি বনে যায়। তার গলা দিয়ে যেন কোনো শব্দই বেরোচ্ছে না। সৌহার্দ্য ঘন ঘন পলক ফেলে। প্রান্তের থেকে দূরে সরে এসে দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ির দিকে। সহসাই তার মন পড়ে যায় দুপুরের কথা, যার দরুন এক দৌড়ে ছুটে যায় চিলেকোঠার ঘরটার দিকে।
ঘরটার সামনে আসতেই তার পা জোড়া থমকে যায় আপনা আপনি। সৌহার্দ্য কাঁপা কাঁপা পায়ে প্রবেশ করে সেই ছোট্ট জীর্ণশীর্ণ ঘরটায়, যে ঘরটা প্রিয়ন্তীর উপস্থিতিতে স্বর্গরাজ্যে পরিণত হয়। সৌহার্দ্য ঘরটাতে প্রবেশ করে স্থির হয়ে দাঁড়ায়, মাথা নুয়ে বার কয়েক শ্বাস টেনে হন্তদন্ত হয়ে ছুটে যায় বিছানার দিকে। পুরো বিছানা তন্ন তন্ন করে খুঁজতে থাকে কোনো এক অজানা কারণে। তার মন বলছে ঘরটায় এমন কিছু পাবে যেটা তাকে প্রিয়ন্তী অবধি পৌঁছে নিবে। তবে পুরো বিছানা হন্যে হয়ে খোঁজার পরও কিছু না পেয়ে সৌহার্দ্য ছুটে আসে টেবিলে। পড়ার টেবিলের প্রত্যেকটা বই এলোমেলো করেও কিছু না পেয়ে সৌহার্দ্য চিৎকার করে ওঠে। সহসায় চুল খামচে ধরে মেঝেতে বসে ভয়ার্ত কণ্ঠে বলে, প্রিয়, কোথায় তুই? আমাকে ফাঁকি দিয়ে কোথায় চলে গিয়েছিস? জানিস আমার দম বন্ধ লাগছে, একটু শ্বাস নিতে পারছি না। প্লিজ ফিরে আয়, তোকে আমার দিবি, নয়তো তুই আমার মরা মুখ দেখবি। সৌহার্দ্য চোখ মেলে তাকায়, তার রক্তিম চোখ জোড়া গিয়ে ঠেকে টেবিলের নিচে নড়তে থাকা একটা কাগজের উপর, যেটা বাতাসে নড়ছে শব্দ তুলে। সৌহার্দ্য হামাগুড়ি দিয়ে এগিয়ে যায়, কাঁপা কাঁপা হাতে কাগজখানা মেলে ধরতেই তার চোখ আটকে যায় সেই লেখাগুলোর উপর। সৌহার্দ্য স্থির হয়ে বসে, চিঠিটাকে বার কয়েক পড়ে নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে চলে যায় সিঁড়ি বেয়ে। সৌহার্দ্য এতটা শান্ত ভঙ্গিতে নিচে নামতে দেখে সকলের কপালেই ভাঁজ পড়ে। যে ছেলেটা এতক্ষণ যাবৎ একটা মেয়ের জন্য হম্বিতম্বি করছিল, সেই ছেলেটারই এই শান্ত রূপটা যেন কেউ হজম করতে পারছে না। যার দরুন প্রান্ত এগিয়ে এসে চিহ্নিত কণ্ঠে জিজ্ঞেস করে, মোনাফ, কোথায় গিয়েছিলি? তোকে এমন লাগছে কেন? প্রিয়র কোনো খবর পেয়েছিস? সৌহার্দ্য কোনো উত্তর দেয় না। পূর্বের ন্যায় তখনও নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে চট করে বসে পড়ে শাহানা চৌধুরীর সামনে। শাহানা চৌধুরী হকচকিয়ে তাকায়, সে এতক্ষণ সব কিছুই পরোক্ষ করছিল শান্ত দৃষ্টিতে, কিন্তু ছেলের আকস্মিক কাণ্ডে তার মনে ভয়ের দানা বাঁধে। সৌহার্দ্য মিনিট দুয়েক শান্ত দৃষ্টিতে পরখ করে মায়ের সেই ভয়ার্ত মুখখানাকে, মাকে এদিক সেদিক তাকাতে দেখে তার পা দুটো নিজের কোলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মা, আমার প্রিয় কোথায়? এই একটা প্রশ্নে সকলে চোখ বড় বড় করে তাকায়, যার দরুন সকলের দৃষ্টি গিয়ে ঠেকে সৌহার্দ্য আর শাহানা চৌধুরীর উপর। শাহানা চৌধুরী স্থির হয়ে বসেন, তাকে নিশ্চুপ বসে থাকতে দেখে প্রথমবারের মতো মুখ খোলে সাহারা খাতুন। মুখে লেগে থাকা পানের রসটুকু মুছে সৌহার্দ্যের উদ্দেশ্যে হাসি হাসি মুখে বলে, আব্বা, এইসব কি কইতাছো? তোমার মায়ে কেমনে জানবো ওই সেমরি মানে প্রিয় কোথায়? আমরা তো তখন থাইকাই এইখানে। সৌহার্দ্য রক্তিম চোখে তাকায়, যা দেখে ভয়ে চুপসে যায় সাহারা খাতুন। পুনরায় পান খাওয়ায় মনোযোগী হতেই সৌহার্দ্য চোখ ঘুরিয়ে তাকায় মায়ের দিকে, পাগুলোকে আলতো স্পর্শে চেপে ধরে হাত দিয়ে মুছে দিতে দিতে ক্ষীণস্বরে বলে, মা, এখানেই তো আমার বেশ, তাই না? তোমার পায়ের নিচেই তো আমার জান্নাত। আমি সেই জান্নাতের কাছে আমার জান্নাতের সঙ্গীটাকে ভিক্ষা চাইছি। মা, প্লিজ বলো না মা, আমার ছোট্ট প্রিয়াটা কই? শাহানা চৌধুরী তখনও নিশ্চুপ থাকেন। তাকে মূর্তির ন্যায় বসে থাকতে দেখে সৌহার্দ্য ফট করে তার কোলে মাথা রাখে, মায়ের কোলে মুখ রেখে পুনরায় বলে, আমি তোমার কাছে হেরে গেলাম মা। আজ আমার ভালোবাসা অসহায়। আমার প্রিয়াটা একা একা কি করছে কে জানে। অন্ধকারে ভয় পাচ্ছে হয়তো। আমি তো পাশে নেই, কাকে ভয় পেয়ে চাপটে জড়িয়ে ধরবে বলো তো? রাতও তো অনেক হয়েছে, ও ঠান্ডা লাগছে নিশ্চয়ই। জানো তো, ও একটুতেই জ্বর বাঁধিয়ে বসে। মা, তুমি তো জানো আমার প্রিয় কোথায়, আমায় একটু বলবে প্লিজ? সৌহার্দ্যের বাচ্চা সুলভ কথায় উপস্থিত সকলের চোখে অশ্রু ভর করে। তারাই প্রথমবার সৌহার্দ্যের প্রকাশিত ভালোবাসা দেখছে, যেটা সকলের চোখের আড়ালে লুকায়িত ছিল বছরের পর বছর। সৌহার্দ্য মাথা তুলে তাকায়, শাহানা চৌধুরীর হাত দুটো চেপে ধরে চোখে চোখ রাখে। সহসায় তার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। তবে এসবের মাঝে কোনো হেলদোল নেই শাহানা চৌধুরীর। সে তখনও নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে সামনের দিকে, যেন ছেলের কোনো আকুতি তার কর্ণগহ্বরে পৌঁছাচ্ছে না। মা, আমার দম বন্ধ লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রিয় যে আমার অক্সিজেন, ওকে ছাড়া আমি কিভাবে শ্বাস নিই বলো তো? ওকে না পেলে হয়তো মরেই যাব।
কথাটা বলতে বলতে সুহার্দের নাক বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। সকলে স্তম্ভিত হয়। সুহার্দের এই রোগ সম্পর্কে কেউ অবগত নয়, যার দরুন বিস্ময়ে সকলে এগিয়ে আসতে নিলেই সুহার্দ হাত উঁচিয়ে সকলকে থামায়। সুহার্দের হাতের ইশারা পেতে সকলে পুনরায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে পড়ে চিহ্নিত মনে। সুহার্দ স্থির হয়ে বসে। মায়ের হাতের উল্টো পিঠ দিয়ে নাক দিয়ে গড়িয়ে পড়া রক্তটুকু মুছে নেয় সন্তর্পণে, যেটা গিয়ে মিলিত হয় প্রিয়ন্তীর মুখের এঁটোর সাথে, যেটা সে নিজেই লাগিয়েছিল লাভ টাচ বলে। সোহার্দের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। তখনই উচ্চ শব্দে শাহানা চৌধুরীর ফোনটা বেজে ওঠে। উপস্থিত সকলেই হকচকিয়ে তাকায়, কিন্তু সৌহার্দ্য তাকায় ভরসা নিয়ে। তবে এই ফোনের শব্দে মুখ শুকিয়ে যায় সাহারা খাতুনের, যার দরুন সে আর চোখে সকলকে পর্যবেক্ষণ করতে থাকে সন্দিহান দৃষ্টিতে। তৎক্ষণাৎ বার কয়েক শব্দ তুলেই ফোনটা নিশ্চুপ হয়ে যায়। এটা দেখে সাহারা খাতুন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে তখনও মূর্তির ন্যায় বসে থাকে শাহানা চৌধুরী। পুনরায় ফোনে কল বেজে উঠতেই তার ঘোর কাটে। শাহানা চৌধুরী নড়ে চড়ে বসে, শাড়ির আঁচলটা খামচে ধরে দৃষ্টি নিক্ষেপ করে সৌহার্দের ক্লান্ত মলিন মুখটায়, যে তারই দিকে তাকিয়ে আছে এক বুক আশা নিয়ে। শাহানা চৌধুরীর বুকটা মোচড় দিয়ে ওঠে। ছেলের এই রূপ দেখে ছেলের দিকে তাকিয়েই আনমনে ফোনে হাত রাখে। তৎক্ষণাৎ তার হাতের উপর হাত রেখে ফোনটা চেপে ধরে সাহারা খাতুন। শাহানা চৌধুরী দৃষ্টি ঘুরায়, বোনের দিকে তাকাতেই দেখতে পায় সে তাকে মাথা নেড়ে ইশারা করছে ফোন রিসিভ না করতে। শাহানা চৌধুরী মলিন হাসে, বোনের হাতটা ঝাড়া মেরে ফেলে দিয়ে সহসায় ফোনটা রিসিভ করে স্পিকারে দেয়। তখনই ওপাশ থেকে ভেসে আসে দম বন্ধ কর কিছু কথা। ম্যাডাম, আপনার কাম হইয়া গেছে। যেমনি কইছিলেন হেমনি মায়াডার হাতের রক কাইটটা বুড়িগঙ্গা নদীর ওইখানে ময়লা তুপে ফালাই দিয়ে আইছি। বড়ই ছটপটাইতেছে মাইয়াডা। আশা করতেছি জলদি দম ফুরিয়া যাইব। শিয়াল কুত্তায় সিরা খাইব সেমরিটারে। এখন আমার বাহি ডাহাটা পাঠাই দেন, আমারে আবার গা ডাহা দিতে হইব। বলেই কলটা টুটটুট করে কেটে দেয় অপর পাশের ব্যক্তিটি। কল কেটে গেলেও কলের ব্যক্তিটির বলা কথাগুলো যেন বাতাসে ভাসতে থাকে, সকলের কানে পুনরাবৃত্তি হয়ে বাজতে থাকে। ময়লা তুপি ফালাইয়া দিয়ে আইছি, জলদি দম ফুরাইয়া মরব। সৌহার্দের অন্তরাত্মা কেঁপে ওঠে। তার চোখে মুখে এতক্ষণ আশার আলো বিরাজ করলো, সেটা মুছে গিয়ে তৎক্ষণাৎ ভয়ার্ত রূপ ধারণ করেছে। সে যেন তার কানকে বিশ্বাস করতে পারছে না, যার দরুন কাপা কাপা পায়ে উঠে দাঁড়িয়ে এলোমেলো পা ফেলতে ফেলতে আনমনে বিড়বিড়ায়, আমার প্রিয় কিচ্ছু হতে পারে না, কিছু হতেই পারে না। এত তাড়াতাড়ি কেউ মরে নাকি? ও তো এখনো সুন্দর কিছুই দেখেনি, সুখ কি জিনিস বোঝেনি। আমি তো বলেছিলাম ওকে এগুলো সব দেখাবো, তাহলে ওইগুলো না দেখে হারিয়ে যায় কি করে? আমি যেতে দেবো না, তো কিছুতেই দেবো না। কথাগুলো বলতে বলতেই দেহভার ছেড়ে দেয় সৌহার্দ্য। পুনরায় ফ্লোরে লুটিয়ে পড়তে হন্তদন্ত হয়ে ছুটে আসে প্রান্ত। কাপা কাপা হাতে সৌহার্দ্যকে জড়িয়ে ধরে ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে শাহানা চৌধুরীর দিকে। শাহানা চৌধুরী তখনও ঠায় বসে রয়েছে মূর্তির ন্যায়। সৌহার্দ্য প্রান্তের দিকে ঘাড় কাত করে তাকায়। প্রান্তের দৃষ্টি অনুসরণ করে মায়ের দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলে, মা, মনে রেখো, প্রিয়র যদি কিছু হয় তাহলে এ বাড়িতে আজ দুটো লাশ আসবে। একটা হবে তোমার পাপের ফল, আর অন্যটা হবে তোমার প্রায়শ্চিত্ত। বলেই তড়িঘড়ি চোখের জল মুছে বাড়ির বাহিরে হাঁটা ধরে সৌহার্দ্য। দরজা বরাবর যেতেই তার ধাক্কা লাগে সায়ানের সাথে। তবে সেদিকে কোনো হুঁশ নেই তার। সে তৎক্ষণাৎ ছুটে গিয়ে গাড়ি স্টার্ট দেয় ফুল স্পিডে। সায়ান ভ্রুকুচকে তাকায়, সেই সাথে রায়ান আর মিয়াদও তাকায় বিস্মিত নয়নে। তাদের মনে হলো তাদের সামনে যেন কোনো বড় ঝড় বয়ে গেল। কিয়ৎক্ষণ বিস্মিত নয়নে সৌহার্দ্য নামক সেই ঝড়ের দিকে তাকিয়ে থাকতেই ভেতর থেকে ভেসে আসা চেঁচামেচিতে ঘোর কাটে তিনজনের, যার দরুন হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর ছুটে যায় তিনজন। সহসাই তাদের চোখ গিয়ে ঠেকে ক্রন্দনরত মিহা, মিহি আর সারার উপর। দাদি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে? চোখ খোলো, তাকাও একবার। পানি খাবে দাদি? পারুল, এক্ষুনি এক গ্লাস পানি নিয়ে আয়।
রাহিলা বেগম লুটিয়ে পড়েন, জ্ঞান হারান মিহার কাঁধের উপর। তবে তার এহেন অবস্থাতেও একটু বিচলিত হয়নি বাড়ির বয়োজ্যেষ্ঠগণ। তারা যেন অনুভূতি শূন্য হয়ে পড়েছেন, একই জায়গায় ঠায় বসে রয়েছেন সিক্ত নয়নে। বোনদের আকুতি আর দাদির অবস্থা দেখে অস্থির হয়ে পড়ে প্রান্ত। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। সে যে পুরুষ, সাথে বাড়ির বড় ছেলেও। তাকেই তো সবাইকে সামলে রাখতে হবে, আগলে রাখতে হবে ইস্পাতের নাই। প্রান্ত হাল ছেড়ে দেয়, হাঁটু গেড়ে মেঝেতে লুটিয়ে পড়তেই ছুটে আসে রায়ান আর মিয়াদ। রায়ান প্রান্তকে জড়িয়ে ধরে দাঁড়ায়, আর মিয়াদ প্রান্তের হয়ে কল বসায় ডাক্তারের নাম্বারে। এত কিছুর মাঝেও কোনো ভাবান্তর নেই সায়ানের। সে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে রয় বাড়ির প্রধান ফটকটায়, পকেটে হাত গুজে সন্ধিহান দৃষ্টিতে বাড়ির প্রত্যেকটা সদস্যের উপর চোখ বুলাতেই দেখতে পায় সকলে মূর্তিবনে রয়েছে, যেন তাদের উপর মাত্রই কোনো বড় মাত্রার ঝড় বয়ে গিয়েছে, যার দরুন সকলে শ্বাস আটকে বসে রয়েছে নিষ্পলক। সায়ান চোখ ঘুরায়, পুরো বাড়িতে চোখ বুলিয়ে খোঁজ লাগায় প্রিয়ন্তীর, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত প্রিয়ন্তীর রেশ মাত্র না পেয়ে সায়ানের ভ্রুযুগল পুনরায় কুঁচকে আসে। ফলে পুনরায় এদিক সেদিক চোখ ঘুরাতে ঘুরাতে ধীর পায়ে এগিয়ে আসে সোফার দিকে। সারাকে রাহিলা বেগমের পায়ের নিচে ক্রন্দনরত অবস্থায় বসে থাকতে দেখে নিজেও সারার পেছনে হাঁটু গেড়ে বসে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে, মিসেস মেহজা, প্রিয় কোথায়? সারা ঘাড় কাত করে তাকায়। সায়ানকে তার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে থাকতে দেখে সহসায় ঠোঁট উল্টে কেঁদে দেয়। সায়ান হকচকিয়ে যায়, তার ভয়টা পুরো বুক জুড়ে বিস্তার করতেই পুনরায় হুড়মুড়িয়ে বলে ওঠে, এই মেয়ে কাঁদছো কেন? বলো, প্রিয় কোথায়? সারা হাত উঁচিয়ে দরজার দিকে তাক করে। সায়ানও চোখ ঘোরায় সেদিকে। সহসাই তার বিক্ষিপ্ত মস্তিষ্ক জানান দেয়, তার পুতুলি বাড়িতে নেই। ওই দরজাটা দিয়েই হয়তো বেরিয়ে গিয়েছে সকলের অগোচরে, যার ফলস্বরূপ এমন কান্নার রোল পড়েছে বাড়িটায়। সায়ান তড়িৎ বেগে উঠে দাঁড়ায়। বাড়ির পরিবেশ আর সারার ইশারায় তার কাছে সব কিছু স্পষ্ট করে দিয়েছে, যার দরুন হন্তদন্ত হয়ে বাড়ির বাহিরে বেরিয়ে যেতেই কান থেকে ফোন নামিয়ে তার পিছু পিছু মিয়াদ। তার মাথায় কিছুই ঢুকছে না, তবে এইটুকু বুঝতে পারছে এখানে ভয়ঙ্কর কিছু ঘটে গিয়েছে। সায়ান বেরিয়ে যেতেই এক হাত ফ্লোরে ঠেকিয়ে অন্য হাত হাঁটুতে রেখে উঠে দাঁড়ায় নওশেদ চৌধুরী। পায়ের জুতাটাকে মেঝেতে ঘেঁষে ঘেঁষে ধীর পায়ে এগিয়ে যায় শাহানা চৌধুরীর নিকট। সেই শব্দে চোখ তুলে তাকায় উপস্থিত সকলেই। তবে রাহেলা বেগমের হাত পা ডলে দিতে ব্যস্ত থাকে মিহি, মিহা আর সারা। নওশেদ চৌধুরী স্থির হয়ে দাঁড়ায়, শাহানা চৌধুরীর উপর নিষ্পলক তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে শুধায়, শানু, কেন করলে এটা? তোমার কিসের এত রাগ ওই বাচ্চা মেয়েটার উপর? ও তো তোমার সাথে কোনো অন্যায় করেনি। তোমার সব শত্রুতা তোর মায়ের সাথে, যে বেঁচে নেই আজ বহু বছর। তাহলে কেন এমন করলে? ওই এতিম বাচ্চাটার মতো তোমারও তো একটা মেয়ে আছে, যে তোমার চোখের মণি। আজ যদি ওর সাথে এমন কিছু একটা ঘটতো, সহ্য করতে পারতে তুমি? শাহানা চৌধুরীর বুকটা হু হু করে ওঠে। সহসাই উদ্ভ্রান্তের ন্যায় দৃষ্টি নিক্ষেপ করে তার আদরে মেয়েটার উপর। তবে শাহানা চৌধুরীর দৃষ্টিতে ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয় সারা, যেটা দেখে কিঞ্চিত বুকে ধাক্কা লাগে শাহানা চৌধুরী। তিনি উঠে দাঁড়ায়। নওশেদ চৌধুরীর মুখ বরাবর গিয়ে কিছু বলতে নিতেই তৎক্ষণাৎ তার গালে হাতের 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দেয় নওশেদ চৌধুরী। শাহানা চৌধুরী বিস্মিত হয়, অশ্রুসিক্ত নয়নে পুনরায় মাথা তুলতেই তীব্র বেগে গালে চর বসে আরও একখানা। বিয়ের এতগুলো বৎসরে প্রথমবারের মতো স্বামীর হাতে চর খেয়ে লজ্জায় পড়েন তিনি। এটা দেখে ছুটে আসে সাহারা খাতুন, বোনের দুবাহু জড়িয়ে ধরে চেঁচিয়ে বলে, নওশেদ, তুমি কিন্তু বাড়াবাড়ি করতাছো। ওই 2 পয়সার মূল্যহীন একটা মেয়ের জন্য নিজের স্ত্রীর গায়ে হাত তুলতাছো। লজ্জা করে না তোমার? নওশেদ চৌধুরী উচ্চ শব্দে হেসে ওঠে, যেটা দেখে ভয়ে শুকনো ঢোক গিলে সাহারা খাতুন। লজ্জা করবে আমার? আরে লজ্জা তো পাওয়া উচিত আপনাদের, আপনাদের মতো নরকের কীটদের, যাদের মেরুদণ্ড বলে কিচ্ছু নেই। কি না করেছেন ওই বাচ্চা মেয়েটার সাথে। একবার তো চরিত্রেও দাগ লাগাতে চেয়েছেন, সেখানে সফল না হয়ে এবার মেরেই দিলেন।
নূর চৌধুরী উঠে আসেন। ভাইয়ের পাশাপাশি দাঁড়িয়ে তিনিও বলেন, মেজো ভাবি, তুমি না একজন মা হয়েও তুমি এটা করতে পারলে? প্রিয়কে নিয়ে তোমার কোনো সমস্যা হলে আমাকে বলতে, আমি না হয় ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতাম। বিশ্বাস করো, অনেক দূরে নিয়ে যেতাম, যেখানে তুমি কেন, তোমার ছায়াও আমি ওর উপর পড়তে দিতাম না। সেখানে মেয়েটা অন্তত বেঁচে তো থাকতো। মোহনা চৌধুরী আর রূপালী চৌধুরী মুখে আঁচল চেপে কেঁদে ওঠে। মেয়েটা তাদের ননদের মেয়ে হলেও তাকে কখনো নিজেদের মেয়েদের চেয়ে আলাদা করে দেখেনি। যেভাবে থাকতে চেয়েছে সেভাবেই থাকতে দিয়েছে। হ্যাঁ, তারা হয়তো মেয়েটার প্রতি কোনো ভালোবাসা প্রকাশ করেনি, তবে কখনো অবহেলাও করেনি। আড়ালে মেয়েটার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে গিয়েছে দিনের পর দিন। পুনরায় পরিবেশ নীরবতা ভর করতেই উঠে দাঁড়ায় নওয়াব চৌধুরী। কাপা কাপা পায়ে এগিয়ে যেতে নিলে বাবা টালমাটাল অবস্থা দেখে দাদিকে রেখে ছুটে আসে মিহি। মিহিকে আসতে দেখে নওয়াব চৌধুরী হাত উছিয়ে দাঁড়ান, যার অর্থ সে একাই যেতে পারবেন। মিহি থেমে যায়, এক পা দুপা করে পিছিয়ে যেতে থাকে পূর্বের ন্যায়। যেভাবে সে এগিয়ে এসেছিল, সহসাই তার পিঠ গিয়ে ঠেকে রায়ানের প্রশস্ত বুকে। মিহি ঘাড় বাঁকিয়ে তাকায়, তার পেছনে রায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁট উল্টে বিড়বিড়িয়ে বলে, প্রিয়কে এনে দাও প্লিজ। ও যে 3টি বুড়ো বাবার প্রাণ, যেটা মেয়েটা হয়তো এতদিনেও ঘুণাক্ষরে টের পায়নি। দেয়ালে ঝুলতে থাকা মাঝারি আকৃতির ফটো ফ্রেমগুলোর সামনে সে স্থির হয়ে দাঁড়ায় নওয়াব চৌধুরী। অশ্রুসিক্ত নয়নে সবগুলো ফ্রেমে চোখ বুলাতেই তার চোখ জোড়া স্থির হয় একটা বাচ্চা মেয়ের ছবির উপর, যেখানে ছবির নিচে সোনালি কালি দিয়ে লেখা রয়েছে প্রেরণা চৌধুরী। নওয়াব চৌধুরী হাত উঠিয়ে ছবিটাকে হাতে তুলে নেয়। ছবিটায় কিছু ধুলো জমায়, সেগুলোকে পাঞ্জাবির কোনা দিয়ে মুছে দিতে থাকেন পরম যত্নে। সহসাই তার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে ফ্রেমটায়, যেগুলো গিয়ে ঠেকে ছবিতে লাল শাড়ি পরে কলসি কাঁধে দাঁড়িয়ে থাকা প্রেরণা চৌধুরীর মুখে। নওয়াব চৌধুরী হকচকিয়ে যায়। তড়িঘড়ি ছবিতে বিরাজ করা অশ্রুটুকু মুছে উৎকণ্ঠা নিয়ে বলে, এই বোন, কাঁদছিস কেন? কাঁদিস না, তোর মেয়েটার কিচ্ছু হবে না, দেখিনিস? মোনাফ গেছে তো ওকে আনতে, দেখিস ধরে বেঁধে ঠিকই নিয়ে আসবে। জানিসই তোর কত জেদ। নওয়াব চৌধুরী থামেন। এই মিথ্যা সান্ত্বনা দিয়ে নিজেকে এতক্ষণ বোঝাতে পারলো, বোনটাকে বোঝাতে পারলেন কিনা কে জানে, যার দরুন পুনরায় প্রেরণা আহমেদের মুখে হাত বুলাতে বুলাতে হাসি হাসি মুখে বলে, জানিস, তুই যখন প্রথমবার তোর মেয়েটাকে নিয়ে এ বাড়িতে এসেছিলি, আমি বিশ্বাসই করতে পারছিলাম না ওটা তোর মেয়ে। সারাক্ষণ শুধু মাথায় ঘুরতো আমাদের ছোট্ট পেল ও পরীর মতো একটা বাচ্চা আছে, যে মেয়েটা পাখির মতো সারা বাড়ি উড়ে বেড়ায়। কিন্তু তোর উপর রাগ থাকার কারণে আমি ওর সাথে কথা বলতাম না, তবে ঠিকই লুকিয়ে লুকিয়ে দেখতাম আর চোখে। একদিন কি হয়েছে শুনবি? আমি ধরা পড়ে গিয়েছিলাম তোর ওই পাকা বুড়িটার কাছে। আমাকে লুকিয়ে লুকিয়ে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে খাবার রেখে ছুটে আসে আমার কাছে, দুহাত কোমরে রেখে গাল ফুলিয়ে বলে, রাগী মামা, তোমার চোখে কি সমস্যা আছে? আমি ভেবাচেকা খাই। তৎক্ষণাৎ ছেড়ে এসে সন্ধিহান কণ্ঠে গাম্ভীর্যতা নিয়ে প্রশ্ন করি, মানে কি বলছো তুমি? আমার চোখে সমস্যা থাকবে কেন? তাহলে তুমি পত্রিকা পড়তে গিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমার চোখ বাঁকা বলেই তো মা বলেছে যারা বাঁকা চোখে তাকায় তারা টেরা, মানে তাদের চোখে সমস্যা আছে। কি সাংঘাতিক মেয়ে বল! চোরকে ধরে আবার জিজ্ঞেস করছে তুমি চুরি করেছো। নওয়াব চৌধুরী মৃদু হাসে, সেই সাথে মৃদু হাসি ফুটে ওঠে উপস্থিত সকলের মুখেও। তিনি পুনরায় প্রেরণা আহমেদের ছবিটায় হাত বুলাতে বুলাতে ক্ষীণস্বরে বলে, তুই চলে যাওয়ার পর তোর এই ছোট্ট পরীটাকে আঁকড়ে ধরে আমরা বেঁচেছিলাম। ছোট্ট পাখির মতো চেয়েছিলাম আমি তার আঙিনায়, কিন্তু বড় হতে হতে তোর ছোট্ট পাখিটা পবিত্র ফুলে পরিণত হয়েছে, যার চাষে শুধু মিষ্টি ঘ্রাণ ভেসে বেড়ায়। জানিস, মা আমাকে অনেকবার বলেছিল ওর বাবার খোঁজ করতে। আমিও মাকে বলেছিলাম খোঁজ করব, কিন্তু আমি আসলে খোঁজ করিনি। কেন করিনি শুনবি? ভয় থেকে। ওর খোঁজ পেলে যদি ওর বাবা এখান থেকে নিয়ে যায়, তখন কি হবে? এই পবিত্র ফুলের সুবাস আমরা কোথায় পাবো?
সেই ভয় থেকে আমি ওকে কোনো নামি দামি স্কুলে পড়াইনি, কারণ আমাদের পারিবারিক স্কুলে গেলে খুব সহজে খোঁজ পেয়ে যেত আফা আহমেদ প্রিয়ন্তীর। আর তোর মেয়েটা এত বাবা পাগল কেন বলতো? কেউ যদি এসে বলতো আমি তোর বাবা, তাহলে নিশ্চিত দু চারটে কথা নাচতে নাচতে চলে যেত তার হাত ধরে। এইটুকু বলেই দম টানে নবাব চৌধুরী। তার হাঁসফাঁস লাগছে। মেয়েটা সেই হারিয়ে গেল, দূরে চলে গেল তাদের থেকে। নবাব চৌধুরীর অবস্থা দেখে পানির গ্লাস হাতে ছুটে আসে পারুল। নবাব চৌধুরী চোখ তুলে তাকায়। পারুলের হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে মুখ মুছে পাঞ্জাবির হাতায় পারুলের দিকে তাকিয়ে পুনরায় প্রেরণা আহমেদের উদ্দেশ্যে বলে, এই যে এই মেয়েটাকে দেখছিস, জানিস ওকে? ওর নাম পারুল। ওকেও এনেছে তোর পাকা মেয়েটা। একদিন স্কুল থেকে ফিরে দরজার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, মামা তোমার কি আরো একটা পি চাই? আমি বুঝিনি, যার দরুন সোফায় বসে থেকে প্রশ্ন করি, আম্মু কি বলছো তুমি? বুঝতে পারছি না কি সেটি। তৎক্ষণাৎ তোর মেয়েটা দরজা থেকে সরে দাঁড়ায়। তার পেছন থেকে জীর্ণ শীর্ণ দেহের একটি মেয়ে বেরিয়ে আসে। আসতেই হাসি হাসি মুখে বলে, এই যে আর একটা পি, পি ফর প্রিয় আর পি ফর পারুল। সেদিন থেকে পারুল হয়ে যায় প্রিয়র ছায়া, আর প্রিয় হয়ে যায় পারুলের আশ্রয়। কথাটা শোনা মাত্র নবাব চৌধুরীর পায়ের ধারে বসে পড়ে পারুল। তার পা দুটোকে আঁকড়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, জ্যাঠা, আপনি প্রিয় বুবুরে আইনা দেন, আমি হেরে নিয়া এইখান থেকে চইলা যামু। শুরুবেলায় হ্যাঁ যেমনে আমারে থাই দিছিল, এবার আমি হেরে থাই দিমু। হ্যারে আমার ঘরের রানী বানাইয়া রাখুম, এই আপনারে ছুইয়া কথা দিতাছি। নবাব চৌধুরীর চোয়াল শক্ত হয়ে আসে। সহসাই হাতে ধরা ছবিটাকে বুকে চেপে হাঁটা ধরে প্রান্তের দিকে। প্রান্তকে ভাবলেশীনভাবে তাকিয়ে থাকতে দেখে তার কাঁধে হাত রেখে হুড়মুড়িয়ে বলেই গটগট পায়ে হেঁটে চলে যায় বাড়ির বাহিরে। সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে, তবে এইটুকু জানি সৃষ্টিকর্তার আদরই বড় আদর। সে যাকে আদরে রাখে সে ময়লার স্তূপেও আদরেই থাকে। বুড়িগঙ্গা নদীর কাছাকাছি আসতেই তীব্র বেগে গাড়ির ব্রেক কষে সৌহার্দ্য। সে প্রায় 30 মিনিটের রাস্তা ড্রাইভ করে এসেছে মাত্র 10 মিনিটে, যার দরুন গাড়ি স্থির হওয়া মাত্রই মাথা নিচু করে বার কয়েক শ্বাস টেনে নেয় দ্রুত গতিতে। তার কপাল ছুঁয়ে ঘাম ঝরছে। বাহিরের শীতল বাতাস তার শরীরে আর মনে কোনোটাকে শীতল করতে পারছে না। কিছু একটা যেন তার অন্তর পুড়িয়ে ছাই করে দিচ্ছে ক্রমাগত। তার শরীরে এতক্ষণ যাবৎ সামান্য পরিমাণে শক্তি সঞ্চার থাকলেও সেটা যেন হাওয়ায় উবে গিয়েছে এখানে আসা মাত্র। সৌহার্দ্য কাঁপা কাঁপা পায়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। নিভু নিভু চোখে চারিদিকে দৃষ্টি বুলাতেই দেখতে পায় আশেপাশে ছড়িয়ে আছে ঘুটঘুটে অন্ধকার। সে বুঝতে পারছে না কোন দিকে যাবে, কোন দিকে গেলে তার প্রিয়কে খুঁজে পাবে। তখনই দূর থেকে ভেসে আসে কুকুরের ডাক। সৌহার্দ্যের বুকটা ধক করে ওঠে। প্রিয়ন্তীর কুকুর ভীতির কথা মনে পড়তে উদ্ভ্রান্তের ন্যায় এলোমেলো ছুটতে থাকে এদিক সেদিক। তবে তার পা জোড়া বারংবার আটকে যাচ্ছে ময়লা আবর্জনার স্তূপে। সে হোঁচট খায়। হোঁচট খেতে খেতে প্রিয়ন্তীর উদ্দেশ্যে চেঁচিয়ে ডাকে, প্রিয়, এই প্রিয়, কোথায় তুই? একটু সারা দে, নিতে এসেছি তোকে। তুই যাবি না আমার সঙ্গে? এই বাবুনি, প্রিয়, ভয় পাচ্ছিস? বকবো না তো, প্রমিস? একবার বেরিয়ে আয় প্লিজ। সৌহার্দ্যের গলা ছেড়ে ডাকলেও অপর পাশ থেকে কোনো প্রতিক্রিয়া আসে না, সাড়া আসে না তার অবাধ্য বউটার। প্রিয়ন্তীর কোনো প্রকার সাড়া না পেয়ে সৌহার্দ্য বিচলিত হয়। সহসাই দুহাতে চুল খামচে ধরতে চট করে তার মাথায় বাড়ি খায়। দম ফুরাইয়া মরবো। সৌহার্দ্য গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে। সে বেমালুম ভুলে গিয়েছিল প্রিয়ন্তীর অবস্থার কথা, যার দরুন গায়ের ভার ছেড়ে ময়লার স্তূপে বসে উন্মাদের ন্যায় হাতড়িয়ে খুঁজতে থাকে প্রিয়ন্তীকে। কিন্তু মেয়েটার অস্তিত্ব সেখানেও নেই, কোথাও নেই। আচ্ছা, কোথায় আছে প্রিয়ন্তী? সে খুঁজে পাচ্ছে না কেন? সৌহার্দ্য হামাগুড়ি দেয়। হামাগুড়ি দিয়েই সবগুলো ময়লার স্তূপ খোদাই করতে থাকে এলোমেলো হাতে। তার হাত নোংরা হয়ে গিয়েছে।
মাটি আর ময়লার দুর্গন্ধ মিশে গিয়েছে পুরো শরীরে, কিন্তু তার কোনো হুঁশ নেই। সে তখনও উন্মাদের ন্যায় খোদাই করে যাচ্ছে ময়লার ভাঁজগুলো। প্রিয়ন্তীকে না পেয়ে সৌহার্দ্য উঠে দাঁড়ায়। তার দাঁড়ানো শক্তি নেই, তবুও তাকে উঠতে হবে। খুঁজে বের করতে হবে তার অবাধ্য বউটাকে, যে তাকে ফাঁকি দিয়ে চুপটি করে লুকিয়ে আছে এই অন্ধকারে। সৌহার্দ্য হেলে দুলে উঠে দাঁড়ায়, পুনরায় এদিক সেদিক উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে থাকে মিনিট পাঁচেক। ছুটতে ছুটতে সহসায় তার পা জোড়া থেমে যায় নুপুরের শব্দে, সেই সাথে তার শরীরটাও কেঁপে ওঠে শীতল স্পর্শে। মূলত তার পা গিয়ে বাড়ি খায় একটা পায়ের সাথে, যার দরুন ঝনঝন করে ওঠে ওই পায়ে জড়িয়ে থাকা নুপুরটা। সৌহার্দ্য অবিশ্বাস্য চোখে পিছু ফিরে তাকায়, কিন্তু সে কিছুই দেখতে পারছে না। চারিদিক যেন অন্ধকারে তলিয়ে আছে। সহসাই এক আলোর ছটকা এসে আলোকিত করে তোলে চারপাশ, যে আলোয় ধরা পড়ে প্রিয়ন্তীর ফ্যাকাশে নির্জীব মুখখানা। প্রিয়ন্তীর ছোট্ট দেহটা ময়লার স্তূপে লুটিয়ে রয়েছে, তার পাশেই একটি বিড়াল বসে রয়েছে, যে কুটকুট করে রাতের খাবার খাচ্ছে। সৌহার্দ্য কিয়ৎক্ষণ তাকিয়ে রয় সে ফ্যাকাশে রক্তশূন্য মুখটায়। সে যেন নড়তেই ভুলে গিয়েছে, সেই সাথে ভুলে গিয়েছে শ্বাস নিতে। বিড়ালটির ম্যাও শব্দে ঘোর কাটে সৌহার্দ্যও ছুটে যায়, প্রিয়ন্তীকে বসিয়ে শক্ত করে জাপটে ধরে বুকের সাথে। প্রিয়ন্তীর গায়ে বোরখানি, দূরেই ফেলে রাখা হয়েছে তার সাফেদ রঙা ওড়নাটাকে। সৌহার্দ্য প্রিয়ন্তীর মুখটা তুলে ধরে, এলোমেলো দৃষ্টি বুলিয়ে তড়িঘড়ি ওড়নাটাকে কুড়িয়ে পেঁচিয়ে দেয় প্রিয়ন্তীর পুরো মাথা। দুহাতে প্রিয়ন্তীর মুখটা চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, প্রিয়, এই প্রিয়, চোখ খোল, একবার তাকা আমার দিকে, তাকা না প্লিজ। প্রিয়ন্তী তাকায় না, সাড়া দেয় না তার উন্মাদ প্রেমিককে, যে এখন শুধুমাত্র তার প্রেমিক নয়, একজন অসহায় বড়। সৌহার্দ্য পুনরায় প্রিয়ন্তীকে বুকের সাথে চেপে ধরে। সহসাই সে মাথা কাত করে হেলে পড়ে বাপাসে। সৌহার্দ্য হকচকিয়ে দেখায়, কোনো এক অজানা ভয়ে পুনরায় টেনে এনে প্রিয়ন্তীকে বুকের সাথে জাপটে ধরে শক্ত করে। তৎক্ষণাৎ সে টের পায় প্রিয়ন্তীর শরীর বরফের ন্যায় ঠান্ডা। সৌহার্দ্য বিচলিত হয়, ভয়ে ভয়ে তড়িঘড়ি নিজের গায়ের কালো কোটটা খুলে পেঁচিয়ে দেয় প্রিয়ন্তীর পুরো শরীরে। প্রিয়ন্তীর পিঠ হাত ডলতে ডলতে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, প্রিয়, এই প্রিয় বাবুনি, প্লিজ চোখ খোল। কোথায় চলে যাচ্ছিস আমাকে ছেড়ে? খুব বড় হয়ে গিয়েছিস, একা থাকতে পারবি আমায় ছেড়ে? আমি পারবো না তো, বিশ্বাস কর, মরে যাব। সৌহার্দ্য থামে, তার কণ্ঠ রোধ হয়ে আসছে, সেই সাথে চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুর ফোঁটারা, যেগুলো টপ টপ করে ভিজিয়ে দিচ্ছে প্রিয়ন্তীর চিবুক। সৌহার্দ্য তড়িঘড়ি সেগুলো মুছে দেয়। পকেট হাতড়িয়ে প্রিয়ন্তীর একটা লাল ওড়না বের করে বেঁধে দেয় তার হাতের সেই কাটা স্থানটা। সেখানে অজস্র চুমু খেতে খেতে বারবার বিড়বিড়িয়ে বলতে থাকে, প্রিয় প্লিজ ফিরে আয়, আমার যে এখনো তোকে অনেক ভালোবাসার বাকি। তুই দেখবি না আমার ভালোবাসা? তুই বুঝবি না ভালোবাসা কেমন হয়? এমন অবাধ্য হচ্ছিস কেন? প্লিজ ফিরে আয়, ফর গডস সেক। সৌহার্দ্যের আর্তনাদের বাতাস ভারী হয়ে উঠেছে। সেই আর্তনাদকে আরও ভয়ঙ্কর করে তুলেছে কয়েকটি কুকুরের ঘেউ ঘেউ ডাক। কুকুরগুলো সৌহার্দ্যের আশেপাশেই লেজ নাড়িয়ে অনবরত ঘুরঘুর করছে, যেন সৌহার্দ্যের এহেন কাণ্ডে তারা খুবই বিরক্ত। তবে এই সবে কোনো হুঁশ নেই সৌহার্দ্যের, বরং প্রিয়ন্তীর অবচেতন অবস্থা দেখে সে প্রায় দিকবিদিক শূন্য, যার দরুন ময়লার স্তূপে বসেই ক্রন্দনরত অবস্থায় প্রিয়ন্তীর গাল চাপড়ে বারংবার ডেকে যাচ্ছে ভয়ার্ত কণ্ঠে। তার ধারণা প্রিয়ন্তী এক্ষুনি চোখ মেলে তাকাবে, ছোট্টবেলার মতো সৌহার্দ্যের চোখে একটুখানি জল দেখলেই কোমরে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলবে, ভাইয়া, তোমার চোখে কি ময়লা পড়েছে? এসো আমি পরিষ্কার করে দিচ্ছি। নাকি মাথা ব্যথা করছে? মাথায় হাত বুলিয়ে দিই। কান্না করে না, প্রিয় আছে না, সে সব সামলে নেবে ম্যাজিকের মতো, একদম ছোট্ট ফেরি হয়ে। এই প্রিয়, ওঠ না, দেখ আমি কান্না করছি, আমার চোখে ময়লা পড়েনি, মাথা ব্যথাও করছে না, আমি তোর জন্য কান্না করছি। আমাকে সামলাবি না? তুই না বলেছিস সব সামলে নিবি, তাহলে আমাকে সামলাচ্ছিস না কেন? দেখ আমার কষ্ট হচ্ছে, ভেতরটা পুড়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, দেখতে পাচ্ছিস তুই? দেখ না একবার, চোখ খোল। এই প্রিয় বাবুনি।
প্রিয়ন্তী সাড়া দেয় না। সে তখনও সোহার্দের বুকে লেপ্টে রয় একজন ঘুমন্ত শিশুর মতন। তখনই তাদের পাশ কাটিয়ে কাঁধে জাল জড়িয়ে গল্প করতে করতে যেতে থাকেন কয়েকজন মাঝ বয়সী আর 2-3 জন বৃদ্ধ জেলে, যারা জীবিকা নির্বাহে রাতের বেলা মাছ ধরে কাটায় নদীর ধারে। সোহার্দের অবস্থা দেখে তারা হন্তদন্ত হয়ে ছুটে আসেন। সহসাই দূর থেকে আসা লঞ্চের ক্ষীণ আলোয় দেখতে পান একজন লোক একটি মেয়েকে জাপটে ধরে বসে আছে মাটি আঁকড়ে, আর বারবার কি যেন বলে যাচ্ছে অস্পষ্ট সুরে। কাছাকাছি আসতেই তারা নিচের দিকে ঝুঁকে ভ্রু কুঁচকে তাকায়। প্রিয়ন্তীর প্রতি সোহার্দের পাগলামি দেখে একজন আরেকজনের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে কয়েকটা বুলিও আওড়ায় অগোচরে। তবে তাদের মধ্যে থেকে একজন মাঝ বয়সী লোক আফসোসের সুরে বলে ওঠে, আহারে কি দিনকাল আইলো, প্রত্যেকটা দিন এইখানে 2-3টা কইরা লাশ পাওন যায়। এটি দেখলে কলিজাটা ফাইডা যায়। প্রত্যেকবার জাল মারলেই লাশ উঠে। মাছের জায়গায় লাশ দেখলে বুকখানা ছাত কইরা উঠে। কে জানে প্রত্যেকটা দিন কোন মায়ের কোল খালি হয়। মাঝবয়সী লোকটির কথা শেষ হতেই একজন বৃদ্ধ লোক শান্ত কণ্ঠে বলে ওঠে, আব্বা, মায়াটা আপনার কেডা হয়? আহারে দেখা কেমন মায়া লাগতেছে। মারছে যে বেশি সময় হয় নাই মনে হয়, মুখটা এখনো তাজা। লোকটা থামে, লম্বা একটা শ্বাস টেনে বার কয়েক কাশি দিয়ে হাঁপানির ন্যায় বলতে থাকে, তা একখানা ভালা দিক কি জানেন আব্বা? আপনি তো মায়াটার লাশ খুঁজা পাইছেন, ওনরা তো হেও পায় না। নদী থাইকা পচা গলা লাশ উড়াইয়া নিয়ে যায়। হাত থাকলে মাথা থাকে না, মাথা থাকলেও হাত থাকে না। আপনি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করেন, মায়াডারে সহি সালামতে কবর দিতে পারবেন। মায়াডা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ লইয়া কবরে হুইয়াতে পারবেন। মায়াডা বড়ই ভাগ্যবতী। কথাটা শোনা মাত্রই সোহার্দের বুকটা ছ্যাদ করে ওঠে। মৃত্যু নামক তিক্ত সত্যটাই তার নিকট ভীষণ অতিক্ত ঠেকল। সেই সাথে কথাটাও গিয়ে বিঁধল তার বিক্ষিপ্ত মস্তিষ্কে। সোহার্দ হুড়মুড়িয়ে উঠে দাঁড়ায়। প্রিয়ন্তীর নিস্তেজ দেহটাকে কোলে তুলে নিয়ে তার মাথাটাকে এলিয়ে দেয় নিজের অশান্ত বুকে। তবুও তার বুকটা ঠান্ডা হচ্ছে না, দহন কমছে না তার অশান্ত বুকের। সোহার্দ হাঁটা ধরে, কিন্তু সে হাঁটতে পারছে না। বারংবার হোঁচট খাচ্ছে অন্ধকারচ্ছন্ন পথে। আচ্ছা, মেয়েটা কি এতটুকুন সময় ভারী হয়ে গেল, নাকি সে দুর্বল হয়ে গেল বুঝতে পারছে না সোহার্দ। মেয়েটা যে নিজের সাথে তারও সকল বোধ বুদ্ধি কেড়ে নিয়েছে দক্ষতার সহিত। সোহার্দ এগিয়ে যেতেই তাদের দিকে তাকিয়ে আফসোসের সুরে একে অপরের সাথে বুলি আওড়াতে থাকে উপস্থিত জেলেগণ। তবে সোহার্দের বসে থাকা স্থানটায় এসে দাঁড়ায় একজন মাঝবয়সী জেলে। কিয়ৎক্ষণ সে স্থানটায় তাকিয়ে থেকে সকলের দৃষ্টির অগোচরে মাটিতে পড়ে থাকা একখানা নূপুর তুলে সেটাকে পকেটে পুরে নেয় তড়িঘড়ি করে। সকলকে সন্ধিয়ান দৃষ্টিতে এক পলক পর্যবেক্ষণ করে পুনরায় সকলের দৃষ্টির অগোচরে ফট করে মাটিতে বসে পড়ে প্রিয়ন্তীর বসে থাকা স্থানটায়। চুমুক খেয়ে কপাল ঠেকিয়ে রাখে সেজদার ন্যায়। কালো রাঙা গাড়িটির সামনে আসতেই তড়িঘড়ি গাড়ির দরজাটা খুলে স্থির হয়ে দাঁড়ায় সোহার্দ। সহসায় প্রিয়ন্তীর রক্তশূন্য মুখটার দিকে এক পলক তাকিয়ে প্রিয়ন্তীকে কোলে বসিয়ে নিজে বসে পড়ে ড্রাইভিং সিটে। সোহার্দের ভয় করছে, এক অজানা আতঙ্ক বারংবার তাকে ঘায়েল করছে সর্বদিক থেকে, যার দরুন ভয়ে তার হাত পা কাঁপছে মৃদু গতিতে। সোহার্দ লম্বা একটা শ্বাস টানে, বুক ভরে বাতাস নিয়ে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে প্রিয়ন্তীর ওড়না জড়ানো মুখখানায়, যেটা পড়ে আছে তার বুকে ঠিক বাপাশে। সোহার্দ চোখ জোড়া সেই ফ্যাকাশে মুখখানা স্থির করে আনমনে এক হাত ড্রাইভিং হুইলে রেখে অন্য হাতে প্রিয়ন্তীর কাঁধ জড়িয়ে ধরে। তার মাথাটাকে আর একটু নিজের বুকের সাথে লেপ্টে নিয়ে আদুরে কণ্ঠে ডাকে, প্রিয়, এই বাবুনি, আমাকে 5টা মিনিট সময় দিবি প্লিজ। আর কিচ্ছু চাই না তোর থেকে, আমি এক্ষুনি সব ঠিক করে ফেলবো, আই প্রমিস। আর শোন, একদম আমাকে ছেড়ে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টাও করবি না, মনে থাকবে। সোহার্দ থামে। জানালা ভেদ করে আসা বাতাসে প্রিয়ন্তীর মাথার ওড়নাটা মৃদু নড়ছে। সোহার্দ কিছুটা ঝুঁকে বসে। প্রিয়ন্তীর মুখ বরাবর নিজের মুখটা নিয়ে কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে হিসিয়ে বলে, মনে রাখিস, তুই যদি কোথাও পালিয়েও যাস, আমি ঠিকই তোর পিছু নেব। এই যে তোর ওনার আঁচলটা ধরে, সেটা যদি কবর হয়, আমি সেইখানটায়ও পৌঁছে যাব।
তোর পিছু পিছু, তোর ছন্দে, তোর গন্ধে, আই সোয়ার। প্রিয়ন্তী সজ্ঞানে থাকলে হয়তো কেঁপে উঠত, নয়তো ভয়ঙ্কর কথাটার প্রেক্ষিতে সৌহার্দ্যের বুক থেকে ফট করে মাথাটা তুলে ছোট্টবেলার মতো তেজ দেখিয়ে বলতো, ভাইয়া আমি কি তোমার বউ? তুমি সারাক্ষণ আমার পিছু পিছু ঘোরো কেন? আমার লজ্জা করে না বুঝি? একদম আমার পিছু পিছু ঘুরবে না, বুঝেছো? সৌহার্দ্য মৃদু হাসে। সেই ছোট্ট পাকা মেয়েটাই এখন তার বউ, তবে পাঁচি বউ, যে সারাক্ষণ তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সৌহার্দ্য গাড়ি স্টার্ট দেয়, সর্বোচ্চ গতিতে গাড়ি চালাতে থাকে ডান হাতে। তবে সে বারংবার নিয়ন্ত্রণ হারাচ্ছিল। তার মস্তিষ্ক বারংবার কনভার্ট হচ্ছিল জেলেদের বলা একটা লাইনে, মায়াডা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ লইয়া কবরে হুইয়াতে পারবেন। মায়াডা বড়ই ভাগ্যবতী। সৌহার্দ্য জোরে ব্রেক কষে। আকস্মিক ঘটনায় প্রিয়ন্তী সামনের দিকে হেলে পড়তেই তাকে শক্ত করে বুকের সাথে জাপটে ধরে ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করে সামনের জনমানবশূন্য রাস্তাটায়, যেখানে তার গাড়ির সামনে দিয়ে মাত্র একটি কালো বিড়াল ছুটে গেল, যার দরুন সৌহার্দ্যকে থামতে হলো। সেই সাথে থামলো তার নিঃশ্বাসের বেগও। সে কিয়ৎক্ষণ ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল কিংকর্তব্য বিমূঢ় হয়ে। সে কোনো কুসংস্কার মানে না, তবুও তার ভয়ের মাত্রা সহসাই বাড়ল তরতর করে। বিন্দু বিন্দু ঘাম জড়ো হলো কপাল জুড়ে। সৌহার্দ্য ধাতস্থ হয়। এলোমেলো দৃষ্টি ফেলে প্রিয়ন্তীর মুখটা উঁচু করে দুহাতে প্রিয়ন্তীর গাল দুটো চেপে ধরে শক্ত করে, যেন মেয়েটি এক্ষুনি হারিয়ে যাবে, পালিয়ে যাবে তার থেকে। সৌহার্দ্যের চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে। অশ্রুরাও যেন আজ পণ করেছে ঝরার। তার বইয়ের মতো তারাও যেন আজ অবাধ্যতার সীমা অতিক্রম করেছে তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। সৌহার্দ্য কোনোই উঁচিয়ে শার্টের হাতায় চোখ মুছে নেয়। তৎক্ষণাৎ আরও কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার অনিয়ন্ত্রিত চোখ থেকে। সৌহার্দ্য অশ্রুসিক্ত নয়নে প্রিয়ন্তীর চোখে মুখে গালে তৃষ্ণার্থের ন্যায় চুমু খেতে থাকে এলোপাথারি। তার এতটা পাগলামিত প্রিয়ন্তী নড়ে চড়ে না, দূরেও সরে যায় না তার লজ্জাকর আদরগুলো থেকে। সৌহার্দ্য চিহ্নিত হয়। চিহ্নিত কণ্ঠে প্রিয়ন্তীর দুগাল চেপে ধরে ভাঙা ভাঙা কণ্ঠে ঝুঁকে বলে, এই মেয়ে, দূরে সরে যাচ্ছিস না কেন? লজ্জা পাচ্ছিস না? এ দেখ, আমি তোর সাথে অসভ্যতা করছি, তোকে অসভ্যভাবে ছুঁয়ে দিচ্ছি। প্রিয়, তুই এতটা নির্লজ্জ কবে হলি? তোর না লজ্জা পাওয়ার কথা? লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকানোর কথা? এই প্রিয় নির্লজ্জ বউ। প্রিয়ন্তী পুনরায় জ্ঞান হারায়। সহসায় মাথাটা কাত করে হেলে পড়ে বাঁদিকে, জাগিয়ে থাকে সৌহার্দ্যের হাতের তালুতে। সৌহার্দ্য মুচকি হাসে। প্রিয়ন্তীর শেষ উক্তি ছিল, প্রিয় লাভস ইউ, যা পুনরায় আলোড়ন সৃষ্টি করে সৌহার্দ্যের তৃষ্ণার্ত বুকে আর সাহস যোগায় তার প্রতিটা রন্ধে রন্ধে। শহরের বিশাল বহুতল ভবন বিশিষ্ট একটি প্রাইভেট হসপিটালের করিডোরে অপেক্ষাকৃত অবস্থায় বসে রয়েছে চৌধুরী ভিলার সকল সদস্য। তারা কেউ কেউ চিহ্নিত অবস্থায় করিডোরের এপাশ ওপাশ পায়চারি করছে, তো কেউ কি স্টিলের বেঞ্চগুলোর উপর বসে ঘড়ির দিকে তাকিয়ে বারবার উকি দিচ্ছে অপারেশন থিয়েটারের ছোট্ট রক্তিম লাইটটার দিকে, যেখানে দরজার ওপাশে প্রিয়ন্তীর অপারেশন চলছে। প্রিয়ন্তীর কাটা স্থান থেকে রক্তপাত বেশি হওয়ায় এবং রক্ত পড়া বন্ধ করতে না পারায় তৎক্ষণাৎ তাকে নেওয়া হয়েছে অপারেশন থিয়েটারে। সৌহার্দ্য হাত দুটোকে একত্র করে মাথা নিচু করে বসে রয়েছে সেই দরজাটার সামনে বেঞ্চির মধ্যে। তার দু হাতের মুঠোর মধ্যে পুরে রাখা আছে প্রিয়ন্তীর হাতে বাঁধা সেই রক্তাক্ত ওড়নাটা, যেটা সে নিজেই বেঁধে দিয়েছিল প্রিয়ন্তীর কাটা স্থানে। কাঁধে একটা শক্তপোক্ত হাতের স্পর্শ পেতেই ঘাড় কাত করে তাকায় সৌহার্দ্য। সহসাই তার ক্লান্ত চোখ জোড়া স্থির হয় প্রান্তের বিষণ্ণ মুখে। প্রান্ত তার দিকে তাকিয়ে আছে দৃঢ়তা নিয়ে, যেন সে অটল পাথর সমতুল্য। সৌহার্দ্য দৃষ্টি ঘোরায় আশেপাশে, চোখ ঘোরাতেই দেখতে পায় বাড়ির সকল সদস্য এখানে উপস্থিত থাকলে ও উপস্থিত নেই রাহেলা বেগম। সৌহার্দ্যের ভ্রু কুঁচকে আসে। রাহেলা বেগমকে না দেখে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে, দাদি কোথায়? প্রান্ত মাথা নিচু করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সহসাই নিজেকে সামলে নিয়ে চোখ জোড়া তাক করে একটা কেবিনের দরজার দিকে, যার উপরে নেমপ্লেটে লেখা কেবিন নং 505। প্রান্তের দৃষ্টি অনুসরণ করে সৌহার্দ্য নিচেও তাকায় সেদিকে। সেই কেবিনটার সামনে অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে আছে সারা, মিহি আর মিহা। তাদের পাশেই বেঞ্চিতে বসে আছে মানহা আর সিয়ারা।
সৌহার্দ্য ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে গিয়ে স্থির হয় সেই 505 নাম্বার কেবিনটার সামনে। সৌহার্দ্যকে এগিয়ে আসতে দেখে সারা দূরে সরে দাঁড়ায়, যে এতক্ষণ কেবিনের দরজাটার সাথে বুকে হাত বেঁধে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সৌহার্দ্য দরজার উপরে লাগানো ছোট্ট কাজটার উপরে হাত রাখে, যে কাজ গলিয়ে দেখা যাচ্ছে রাহিলা বেগমকে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়ে রাখা হয়েছে। তার পাশের মনিটরে তার হৃদস্পন্দনের গতি ওঠানামা করছে। সৌহার্দ্য তার অপর হাতটা উঁচু করে ধরে। প্রিয়ন্তী রক্তমাখা ওড়নাটার দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলে, এমে দেখেছিস সকলকে কিভাবে ধ্বংস করে গিয়েছিস? সকলে তোর মায়া নামক ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে পারলেও এই দুর্বল ব্যক্তিরই বেরিয়ে আসতে পারেনি। ঠিকই চাপা পড়ে গিয়েছে তোর মায়ের মাত্রাতিরিক্ত ভারে। এতটা নির্দয় কেন তুই, প্রচণ্ড মেয়ে? মিসেস প্রিয়ন্তীর মুনাফ চৌধুরীর বাড়ির লোকজন কারা আছেন? কথাটা কানে পৌঁছাতেই সৌহার্দ্য তড়িৎ বেগে পিছু ফিরে তাকায়। ডক্টর শায়লা রশিদকে ওটির রুম থেকে হাতের গ্লাভস খুলতে খুলতে বেরিয়ে আসতে দেখে সহসাই পা জোড়া আটকে যায় ভয়ে। তবে ততক্ষণে সেখানে পৌঁছে যায় নওয়াব, নওশেদ ও নূর চৌধুরী, যারা এতক্ষণ ওটির রুমটার সামনে চুপটি করে বসে থেকে হাঁসফাঁস করছিল প্রিয়ন্তীর একটুখানি খবর পাওয়ার আশায়। প্রিয়ন্তীকে হসপিটালে আনা মাত্রই তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল এই 3টে বৃদ্ধ লোক, যারা তার হাতে কপালে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে বারবার ডেকে গিয়েছিল তৃষ্ণার্তের ন্যায়, যেন তার মুখ থেকে মামা ডাকটি বৃষ্টি নামাবে তাদের বুকে। কিন্তু প্রিয়ন্তী ওঠেনি। তার মামাদের সেই অশ্রু মিশ্রিত আদরের ডাকের পরিপ্রেক্ষিতে চুপটি করে শুয়েছিল সাফেদ রঙা স্ট্রেচারে। এই তো আমি আছি, আমরা সবাই আছি এখানে। আমি ওর বড় মামা। আমার মেয়েটা ঠিক আছে তো ডক্টর? অপারেশন ঠিকঠাক হয়েছে? ওকে আমরা কখন বাড়ি নিয়ে যেতে পারবো? জানেন, মেয়েটার একদমই বাড়ির বাহিরে থাকতে চায় না। নওয়াব চৌধুরী দম টানেন। তার দমটা যেন বারংবার ফুরিয়ে আসছে। নওয়াব চৌধুরীর এহেন কাণ্ডে ডক্টর শায়লা রশিদও একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ে। কাজের কথা বলতে সে নিজেই যেন চাপা পড়ে গেলেন প্রশ্নের ভারে। তবে তার একজন সেন্সিবল মানুষ দরকার, যে তার কথাগুলো মন দিয়ে শুনবে, যার দরুন আশেপাশে তাকাতেই দেখতে পায় দূরের কয়েকজন মহিলা আর কয়েকটা মেয়ে বসে রয়েছে ক্লান্ত ভঙ্গিতে, যাদের জিজ্ঞাসু দৃষ্টিগুলো তাক করা তারই দিকে। পুনরায় আশেপাশে তাকাতে দেখতে পায় কয়েকজন কম বয়সী যুবক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে তার চারদিকে। তিনি বুঝে নেন হয়তো এই বয়স্ক লোকটার মতো ওই মানুষগুলোও তার খোঁজকৃত রোগীর বাড়ির লোক, যার দরুন নিজেকে ধাতস্থ করে শান্ত কণ্ঠে বলে, ইনি ছাড়া রোগীর বাড়ির লোকজন আর কারা আছে? একটু এগিয়ে আসবেন প্লিজ। প্রচুর ব্লাড লস হওয়ার রোগী বরাবর ফল ডাউন করছে। এক্ষুনি বি নেগেটিভ রক্তের প্রয়োজন। রক্ত নিতে না পারলে রোগীকে হয়তো বাঁচানো সম্ভব হবে না। কথাটা শোনা মাত্রই নিষ্প্রভু চোখে তাকায় নওয়াব চৌধুরী, যেন কথাটা তার কলিজায় গিয়ে বাঁধল। তবে ডাক্তার শায়লার কথায় তেতে ওঠে নওশেদ চৌধুরী। কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে কাটকাট কণ্ঠে বলে, রক্ত লাগলে রক্ত দিচ্ছেন না কেন? কথা বলে অযথা সময় নষ্ট করার মানে কি? মনে রাখুন, আপনাদের অবহেলায় যদি আমার মেয়েটার কিছু হয়ে যায়, তাহলে আমি আপনাদের কাউকে ছেড়ে দেব না। নিজ হাতে খুন করব আপনাদের সকলকে। ডাক্তার শায়লা পরিস্থিতি বোঝেন। চিকিৎসক হওয়ার দরুন হর হামেশাই তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে কথাটা শোনা মাত্রই তার পাশে দাঁড়িয়ে থাকা নার্সগুলো ভয়ে শুকনো ঢোক গেলে। এই লোকগুলো আসার পর থেকে তাদের এভাবেই হুমকি দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। শায়লা রশিদ নার্সগুলোকে চোখের ইশারায় নির্ভয় থাকতে বলেন। নিজেকেও শান্ত রেখে সকলের মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, সরি টু সে, আমাদের ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত অ্যাভেলেবেল নেই। কাইন্ডলি আপনারা যদি রক্ত ম্যানেজ করতেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। কথাটা শোনা মাত্রই সকলে হতবিহ্বলের মতো তাকিয়ে থাকে। রক্ত নেই নামক ছোট্ট একটা কথা তৎক্ষণাৎ তাদের মস্তিষ্কে আঘাত হানে প্রবল বেগে। সৌহার্দ্য এগিয়ে আসে, সকল উৎকণ্ঠা অস্বস্তি ছাপিয়ে তার মায়ের বয়সী ডক্টরটির হাত দুটো চেপে ধরে। শায়লা রশিদ অবাক দৃষ্টিতে তাকান। মুখ ফুটে কিছু বলতে যাবেন তার আগে সৌহার্দ্য হুড়মুড়িয়ে বলে ওঠে, আমার থেকে রক্ত নিন। এই দেখুন, আমার শরীরে অনেক রক্ত আছে। এটুকুতে হয়ে যাবে না আমার বোটের? হয়ে যাওয়ার তো কথা। ও ছোট্ট একটা দেওয়া, আর কতটুকুই বা রক্ত লাগবে? আন্টি, বাঁচিয়ে দিন না আমার বোটাকে।
সৌহার্দ্যর এইটুকুন কথায় শান্ত দৃষ্টিতে তাকায় শায়লা রশিদ। সহসাই ছুটে আসে প্রান্ত। সৌহার্দ্যের দুই বাহুতে হাত রেখে উৎকণ্ঠা নিয়ে বলে। তেতে ওঠে নূর চৌধুরী, তীব্র হুঙ্কার দিয়ে বলেন, রক্তের মিল নেই তো কি হয়েছে, আত্মার মিল তো আছে। আত্মার মিলের চেয়েও কি রক্তের মিলটা বড় হয়ে গেল? এমনটাই যদি হয় তাহলে ওর প্রতি আমাদের কিসের এত টান, কিসের এত মায়া এই রক্তের সাথে সম্পর্কহীন মেয়েটার সঙ্গে? নূর চৌধুরীর প্রশ্নে চুপসে যায় প্রান্ত। কথাটা শোনা মাত্রই সৌহার্দ্য উন্মাদের ন্যায় ছুটে যায়। সৌহার্দ্যের কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে প্রান্ত জানে না। শুধু এইটুকুন জানে সে নিজেও ছুটছে সৌহার্দ্যের পিছু পিছু। তারা হসপিটাল থেকে বেরিয়ে যেতেই তাদের ন্যায় হন্তদন্ত হয়ে হসপিটালে ছুটে আসে সায়ান আর মিয়াদ। সায়ান এই শহরের সকল অলিগলি তন্ন তন্ন করে খুঁজছিল প্রিয়ন্তীকে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। যার দরুন পাগলের ন্যায় মাঝ রাস্তায় বসে কান্না করছিল বাচ্চাদের মতন, যার সাক্ষী ছিল স্বয়ং মিয়াদ। তবে রায়ানের তথ্য তারা ফিরে আসে হসপিটালে। হসপিটালে আসা মাত্রই সায়ান যখন শুনতে পায় প্রিয়ন্তীর রক্ত লাগবে, সহসাই সে ছুটে যায় ডক্টর শায়লার কাছে। ডক্টর শায়লার সামনে গায়ের সকল ভার ছেড়ে হাঁটুতে ভর দিয়ে বসে ক্লান্ত ভঙ্গিতে বলে, ডক্টর ম্যাম, আমার শরীর থেকে রক্ত নেবেন। আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমার রক্ত দেওয়া যাবে না ওকে? দেখছেন, এখানেও আমার পুতলি আমার উল্টো পথে চলছে। পজিটিভ আর নেগেটিভ তাতে কি, বিয়ের তো মিল আছে না? এতে হবে না। আমার সম্পূর্ণ রক্তটাই ওকে দিয়ে দিন না প্লিজ। শায়লা রশিদ বুঝতে পারছেন না কি করবেন। একদিকে প্রিয়ন্তীর জটিল অবস্থার, অন্যদিকে এতগুলো মানুষের আর্তনাদ। সহসাই ওটি থেকে অন্য একজন নার্স বেরিয়ে আসে। শায়লা রশিদ নিষ্পলক তাকিয়ে আছে সামনের দিকটায়, যেখানে একটু আগেই তার সামনে দিয়ে উন্মাদের ন্যায় হন্তদন্ত হয়ে বেরিয়ে গিয়েছে দুজন যুবক, আর এখন তার সামনে অসহায়ের মতো বসে রয়েছে আরও একজন যুবক। শায়লা রশিদ দৃষ্টি ঘুরান। পুনরায় তার সামনে তিনজন পুরুষকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেয়ে ক্ষীণকণ্ঠে বলে, No, you are wrong, Dia. She is the most luckiest girl in the world. রাতের মহানিশা চলমান। ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই ছুঁই। প্রিয়ন্তীকে হসপিটালে আনার ঘন্টা পেরিয়েছে অনেক আগে। সময় নিজ গতিতে পেরিয়ে গেলেও তখনও রক্তের জোগাড় হয়নি প্রিয়ন্তীর, যার দরুন মাঝপথে অপারেশন থামিয়ে হাত গুটিয়ে বসে রয়েছে ডক্টর শায়লা রশিদ। এতক্ষণে প্রিয়ন্তীর পরাণ পাখি উড়ে যাওয়ার কথা থাকলেও সেটা যেন আটকে রয়েছে তার 3 মামার প্রার্থনার জোরে। সৌহার্দ্যর প্রান্ত রক্তের খোঁজে বেরিয়ে পড়া মাত্রই নফল নামাজে দাঁড়ায় নওয়াব নওশেদ ও নূর চৌধুরী। তাদের সেজদায় ঝরানো প্রত্যেকটা জল ও বিন্দু যেন আল্লাহর আরশ ভিজিয়ে দিচ্ছিল অসহায়ত্বের বান হয়ে। তারা তিনজন একজোটে নামাজ শুরু করলো। পরবর্তীতে তাদের সঙ্গ দেয় রায়ান, জারিফ আর রহিম চাচা। রহিম চাচা দীর্ঘ 2 ঘন্টা নিজেকে বাড়িতে আটকে রাখতে পারলেও শেষমেশ নিজের মনকে আর বোঝাতে পারেননি। ঠিকই সকলের জন্য খাবার আনার ছুতোয় তড়িঘড়ি বেরিয়ে পড়েছিলেন পারুলকে সঙ্গে করে। পারুল এখানে আসা মাত্রই পুনরায় মরা কান্না জুড়ে দেয় প্রিয়ন্তীর আশঙ্কাজনক অবস্থা দেখে। তবে এত কিছুর মাঝেও কোনো ভাবান্তর নেই সায়ানির। সে মূর্তির ন্যায় হাঁটু ভাঁজ করে করিডোরে এক প্রান্তে বসে রয়েছে নির্লিপ্ত ভঙ্গিতে, তার রক্তিম চোখ জোড়া তাক করা অপারেশন থিয়েটারের নিভে থাকা লাইটটার উপর, যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে তার পুতুলি বেরিয়ে আসার। মেয়েটি যখন ঝুমঝুম পায়ে হেঁটে আসবে তখন সে মুগ্ধ নয়নে দেখবে মেয়েটার পায়ের প্রত্যেকটা পদধ্বনি যে তার বুকে আলোড়ন সৃষ্টি করে। মেয়েটা কি জানে এই যে তার হৃদস্পন্দন থমকে রয়েছে সেটা কি বুঝতে পারছে মেয়েটি? পারছে না হয়তো। বুঝতে পারলে কি ওই বদ্ধ রুমটায় চুপচাপ শুয়ে থাকতে পারত? সায়ান উত্তর পায় না। এই প্রশ্নগুলোর উত্তর সে দীর্ঘ 1 ঘন্টা যাবৎ খুঁজে চলছে অস্থিরতা নিয়ে। সায়ান এলোমেলো দৃষ্টি ফেলে। ফিনাইলের গন্ধ, সাদা মেঝে, সকলের আহাজারি সব তার নিকট বিষাক্ত ঠেকছে, যার দরুন তার পাশে বসে থাকা মিয়াদের হাত দুটো চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, মিয়াদ, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। তুই তো জানিস আমার কি চাই। আমার একটা কথা রাখবি প্লিজ। ওই যে দেখছিস দরজার ওই পাশে যে মেয়েটা শুয়ে আছে, আমার ওই মেয়েটাকে চাই।
শারীরিক মানসিক শান্তির জন্য আমার ওকে লাগবে হ্যাট এনি কস্ট। আমি যদি ওকে চুরি করে নিয়ে যাই, তুই সাহায্য করবি আমায়? করবি না বল? জানিস এত সুন্দর ফুলটা এই জঘন্য বাগান রিজার্ভ করে না। ওকে না হয় আমি স্বর্গরাজ্য সাজিয়ে রাখবো, যেটা আমার জন্য তৈরি করে রেখেছি নিজ হাতে। বল করবি না সাহায্য? শেষের অসহায়ত্বে মোড়ানো কথাটায় দীর্ঘশ্বাস ফেলে মিয়াদ। প্রিয়ন্তীকে চুরি করার গল্প সে রোজ শোনে। শানের প্রত্যেকটা পাগলামি, প্রত্যেকটা আহাজারি সাক্ষী সে নিজে। প্রিয়ন্তী বিবাহিত না হলে সে নিজেই হয়তো তার প্রাণপ্রিয় বন্ধুর জন্য মেয়েটাকে চুরি করত। কে বলবে না বলবে এইসবে থুরি না তোয়াক্কা করে সে। সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে হলেও সেই জঘন্য কাজটা করত। ঠিকই চুরি করত তার বন্ধুর পুতুলিকে। সায়ানের পাগলামির মাঝেই কানে ফোন জড়িয়ে হন্তদন্ত হয়ে হসপিটালে প্রবেশ করে প্রান্ত। সে এদিক সেদিক ছুটছে আর একের পর এক কল বসাচ্ছে তার বন্ধু মহলে। যদি এক ফোঁটা রক্তের সন্ধান পাওয়া যায় সৌহার্দ্যের সাথে, সে রক্তের খোঁজে গেলেও পুনরায় তাকে ফিরে আসতে হয়েছে সৌহার্দ্যের জোড়াজড়িতে। তারা আশেপাশের সকল হসপিটালগুলোতে তন্ন করে খুঁজেও কোথাও এক ফোঁটা বি নেগেটিভ রক্তের সন্ধান পায়নি, যার দরুন সৌহার্দ্য উন্মাদের ন্যায় ছুটে যায় দূর দূরান্তের হসপিটালগুলোয়। তবে যাওয়ার আগে প্রান্তের হাত দুটো চেপে ধরে অসহায়ের ন্যায় বলে যায়, ভাই আমি তোমার ভরসায় আমার প্রিয়কে রেখে যাচ্ছি। ওর নিঃশ্বাসটা থামতে চাইলে ওকে দুটো চর মেরে বুঝিয়ে দিও এই মুনাফ চৌধুরী ওকে অনেক ভালোবাসে। হ্যাজ লাইক হেল ওর মোর দ্যান হিমসেলফ। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে। সৌহার্দ্য কিসের শক্তিতে এতটা জোর পাচ্ছে সে জানে না, বরং সে নিজেই যেন বারংবার ভঙ্গুর হয়ে পড়ছে এক অজানা আতঙ্কে। তৎক্ষণাৎ বন্ধু মহলের কারো কাছ থেকে পজিটিভ ফিডব্যাক না পেয়ে আগে মাথার চুল খামচে ধরে প্রান্ত। ফোনটা দূরে ছুঁড়ে মারতেই নিজের চেম্বার থেকে বেরিয়ে আসেন ডক্টর শায়লা রশিদ। প্রান্তকে তার চেম্বারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ঘড়িতে সময় দেখে শান্ত স্বরে বলে, সরি মিস্টার চৌধুরী, আমার হাল ছেড়ে দিচ্ছি। পেশেন্টের রক্তের অক্সিজেন লেভেল কমে এসেছে। অক্সিজেন মাস্ক পরিয়ে আর কতক্ষণ রাখা যাবে বলা যাচ্ছে না। আপনারা মানসিকভাবে প্রস্তুত হন, যে কোনো মুহূর্তে খারাপ সংবাদ আসতে পারে। কথাটা শোনা মাত্রই হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে প্রান্ত। এতটা অসহায় তার কখনো লাগেনি। এই মেয়েটা যে তার এতটা জুড়ে ছিল সেটা হয়তো আজকের আগে ঘুণাক্ষরেও টের পায়নি। কিসের সম্পর্ক তার ওই পাজি মেয়েটার সাথে? কিসের মায়ে ফেললো তার মতো এই দুর্বল চিত্তের মানুষটাকে? প্রান্ত জানে না। সে দিক বেদিক শূন্য হয়ে পড়ে। কোনো রকম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের অশ্রুটুকু মুছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিস্টার চৌধুরী, ওকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন। কে দিবে ওকে রক্ত? প্রশ্নটা শেষ হতেই ছুটে আসে নওয়াব, নওশেদ ও নূর চৌধুরী। তারা নামাজরত অবস্থায় শায়লা রশিদের কথাগুলো স্পষ্ট শুনেছে, যার দরুন নামাজ রেখে হন্তদন্ত হয়ে ছুটে সে লুটিয়ে পড়ল শায়লা রশিদের পায়ের ধারে। তিনজনই অশ্রুসিক্ত নয়নে দুহাত জোর করে অসহায়ের ন্যায় বলতে থাকে, এভাবে বলবেন না ডাক্তার সাহেবা, বোনটা তো চলে গিয়েছে। এখন বোনের শেষ স্মৃতিটাও চলে গেলে আমরা উপরে গিয়ে কি জবাব দেব, কি বোঝ দেবো আমাদের অভিমানী বোনটাকে? শায়লা রশিদ এক পা পিছিয়ে যান। তপ্ত নিঃশ্বাস ছেড়ে আশেপাশে তাকাতেই দেখতে পান ততক্ষণে কেউ মরা কান্না জুড়ে দিয়েছে। তা কেউ মুখে ওড়না চেপে ফুপিয়ে কেঁদে চলেছে মিহিসুরে। তিনি পুনরায় চোখ ঘোরান। তার পায়ের নিচে বসে থাকা তিনজন অসহায় ব্যক্তির দিকে তাকিয়ে ক্ষীণস্বরে বলে, কিন্তু রক্ত? আমি দিব রক্ত। আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ। কথাটা কানে আসতেই হকচকিয়ে যায় উপস্থিত সকলে। কথাটা যেন অবিশ্বাস্য থাকে সকলের কানে, যার দরুন দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকাতেই তাদের চোখ জোড়া স্থির হয় কাইফার রক্তিম ভেজা মুখখানার উপর, যে তাদেরই দিকে তাকিয়ে আছে অসহায়ত্ব নিয়ে। কান্নার দরুন মেয়েটির শরীর বারবার কেঁপে উঠছে। প্রান্ত শান্ত দৃষ্টিতে তাকায়। কাইফার এক হাত মাথায় ঘোমটা দেওয়া, ওড়নাটার গলার মাঝামাঝিতে খামচে ধরা। হয়তো অস্বস্তি লুকাতে এই প্রয়াস, নয়তো ভয় লুকাতে। প্রান্ত মৃদু হাসে, চোখ জোড়া কাইফার দিকে স্থির রেখে ধীর গতিতে কয়েক পা পিছিয়ে গিয়ে বুকে হাত বেঁধে ঠ্যাস দিয়ে দাঁড়ায় দেয়ালের সঙ্গে। কাইফাকে দেখে হন্তদন্ত হয়ে ছুটে আসে বাড়ির তিন কর্তা। কেউ কাইফার হাত দুটো চেপে ধরে, তো কাইফার মাথায় হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আম্মা তুমি রক্ত দিবা? দাও মা দাও। ডাক্তার সাহেবা এই নিন রক্ত, দেখুন
কেমন রক্ত মানুষ হয়ে গেছে। ও দিবে রক্ত। কিরে মা, দিবি না? বল দিবি না? তিন কর্তা উন্মাদের ন্যায় করতে থাকেন, তবে ভ্রু কুচকে তাকান শায়লা রশিদ। কাইফাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে ধীর কণ্ঠে বলে, But sis not look like adult. Sorry to say, I can do this kind of wrong thing. কথাটা শোনা মাত্রই পুনরায় ভীতি ছড়িয়ে পড়ে নওয়াব নওশেদ ও নূর চৌধুরীর মুখে। তাদের মুখে জ্বলতে থাকা আশার প্রদীপটা যেন ধপ করে নিভে গিয়েছে একটি বাক্যে। তবে মুখ খোলে কাইফা। এক পা এগিয়ে এসে ওড়নার উপরিভাগ চেপে ধরে দৃঢ়তার সহিত বলে, পরিবারের অনুমতি থাকলে পারবেন না? আমি আমার পরিবার থেকে অনুমতি নিয়ে এসেছি। মা, কাগজটা নিয়ে এসো। শায়লা রশিদ পূর্ণ দৃষ্টিতে তাকান। কাইফার আদেশে সহসায় দূরে কাচুমচু হয়ে দাঁড়িয়ে থাকা একজন মাঝবয়সী মহিলা এগিয়ে আসেন, যার শাড়ির আঁচলে মুখের অর্ধেকাংশই ঢাকা। এই মহিলাটিকে কাইফা চৌধুরী পরিবারের তার মায়ের পরিচয় পরিচিত করিয়েছিল। মহিলাটি এগিয়ে এসে শায়লা রশিদের দিকে একখানা কাগজ বাড়িয়ে দেন। শায়লা রশিদও বিনয়ের সহিত সেই কাগজখানা তুলে নেন। চশমা ঠিক করে কাগজখানায় চোখ বুলাতেই তার ভ্রুজোড়া কুঁচকে আসে সন্দেহে। শায়লা রশিদ পুনরায় চোখ বুলায় তার সামনে দাঁড়িয়ে থাকা জীর্ণ শীর্ণ মহিলাটির দিকে। মহিলাটির বেশভূষা আর তার সইকৃত নামের সঙ্গে যেন আকাশ পাতাল তফাৎ, যার দরুন তার অবিশ্বাস্য চোখজোড়া একবার কাগজখানায় তো একবার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটির সর্বাঙ্গে বুলিয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, মিসেস কাইসার কায়নাত আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও অফ খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।